আচ্ছা, কি অবস্থা সবার? তো আসলাম আবারও। তো আজকে আমরা বাংলা ফার্স্ট পার্ট একটু করতে যাচ্ছি। তো আশা করছি তোমাদের বাংলা ফার্স্ট পার্ট বইটা সামনে আছে। তো কিছু কিছু ইনফরমেশন চাচ্ছি যে লিখে দিতে, যেন তোমাদের হেল্প হয়। তো তোমরা লিখতে পারো এগুলোর সাথে সাথে। আর বাংলা এটা আর কি আমাদের একটা গদ্য, আমাদের একটা ভালো গদ্য, শেষের দিকের মানে পেজ হিসেবে শেষের দিকের গদ্য। তো আমি কিংবদন্তির কথা বলছি, এই গদ্যটা আমি একটু দেখা যাচ্ছে বুঝে মানে বোঝা যাওয়ার সেরকম কিছু নয়, তারপরেও আর কি একটু কিছু দেখা যাচ্ছে। আমি আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি আচ্ছা, আমি কিংবদন্তির কথা বলছি, এটা হচ্ছে আমাদের কবিতার নাম। আর লিখছে হচ্ছে আবু জাফর সৈয়দ, মেবি আবু জাফর ওবায়দুল্লাহ, কি আবু ওবায়দুল্লাহ। আচ্ছা, দেখো আমি কিংবদন্তির কথা বলছি, এটাতে বোঝা যাচ্ছে মানে মনে হচ্ছে যে কোনো হয়তো বা লেজেন্ডের বা কোনো বড় মানুষের কথা বলতেছে, বাট না, এটা হচ্ছে আমাদের কিংবদন্তি বলতে এখানে আমাদের বোঝাইছে হচ্ছে পূর্বপুরুষদের, বুঝছো? আমি কালো কালি দিয়ে লিখি, বোঝাইছে হচ্ছে কি পূর্ব, বানান একটু ইগনোর করি, পূর্বপুরুষদের। আমি বলতে হচ্ছে এখানে আমাদের আবু জাফর ওবায়দুল্লাহ স্যার। তো তিনি এই পুরা কবিতা জুড়ে আমাদের মানে পূর্বপুরুষদের যে ইতিহাস আর তোমার অত্যাচারের ইয়াগুলা ওগুলো হচ্ছে প্রকাশ করছে, বুঝছো? এখানে কি থাকবে, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস পাবা, আর ইতিহাস প্লাস অত্যাচার যেগুলো হইতো। অত্যাচার বলতে কি, যেহেতু এটা আগের হচ্ছে কবিতা, সেহেতু অত্যাচার বলতে এখানে আমাদের ব্রিটিশ শাসন বা আমাদের পাকিস্তানি শাসন যে অত্যাচারগুলো করছে আমাদের উপর, ওগুলা পাবে এখানে। তো এগুলো পাবা আর কি, কবিতার গুরুত্ব পাবা, ওগুলা পরে আমরা দেখবো, সমস্যা নেই। তো এখানে আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ লেখা। আচ্ছা, এইটা এখানে দেখো, যাই হোক, এটা আমাদের যে কবিতাটা আমাদের কিন্তু যে ছন্দে, যেটা আমাদের গদ্য ছন্দে লেখা, বুঝছো? গদ্য ছন্দে, এটা আমাদের পাঠ পরিচিতির একদম মানে শেষে আছে, মানে লাস্ট লাইনটা এটা এটা আসে, মাঝে মাঝে আসে। তো গদ্য ছন্দে লেখা। আর এই কিংবদন্তি যে শব্দটা, এটা যদি তোমরা ইয়া করো, সন্ধি বিচ্ছেদ করো, তাহলে কি পাবা, কিং প্লাস বদন্তি, কিংবদন্তি পাবা। এটা টোটাল হচ্ছে আমাদের 68 লাইনের গল্প, 68 লাইনের একটা গল্প। আর এই তো, এটা হচ্ছে আমাদের একটা নাম কবিতা, বুঝছো? নাম কবিতা কই লিখি, নাম কবিতা বলতে তুমি অনেকেই হয়তো বুঝবে না। নাম কবিতা মানে কি জানো, তোমার একটা কাব্যগ্রন্থ তোমার আছে, যেখানে হচ্ছে অনেক কবিতা আছে, মানে একটা কবিতার বই। তো ওই কবিতার বইটা যখন একটা কবিতার হচ্ছে নামে থাকে, বা ওই আর কি নামে থাকে, তখন এটা নাম কবিতা বলে। তো আমাদের যে কি, আমি এই কবিতাটা আমাদের এটার একটা কাব্যগ্রন্থ আছে, ওইটার যে মেইন নামটা ওইটা হচ্ছে এইটা। তো ওই নামের অনুযায়ী বা এই নামটা ওইটা অনুযায়ী হচ্ছে এইটার নাম আসছে, তো ওই জন্য এটাকে নাম কবিতা বলে, বুঝছো? কমপ্লেক্স হয়ে যাবে। যাই হোক, একটা তোমার গ্রন্থে যদি হচ্ছে, গ্রন্থটা যদি ওই একটা কবিতার যদি থাকে, তাহলে ওই কবিতাটাকে আমরা নাম কবিতা বলি, যে যেই নামটার অনুযায়ী ওই কবিতাটা হয়েছে, আমার নাম কবিতা বলি, বুঝছো? আচ্ছা, তারপরে আমি কি পড়া পরে,
আচ্ছা, কবি পরিচিতিটা নিয়ে না হয় আরেকদিন আলোচনা করা যাবে। তো আমি যদি গল্পের লাইনগুলো বলতে চাই, আমি কিংবদন্তির কথা বলছি, আমি লিখবো এগুলা। আচ্ছা, হ্যাঁ, আমি কয়েকটা লাইন ব্যাখ্যা করি, মানে এই পাশের যে পেজটা, এই পেজটা আমি ব্যাখ্যা করতে পারি। তো আই হোপ একটু ধৈর্য নিয়ে থাকবা। এই ভিডিওগুলো দেখবে সিরিয়ালি আমাকে গালাবে, নুবার ওয়ার্ড বলে, বাট তার রিয়েলিটি আমি এগুলা একটাও রিভিশন করে আসি। এই ক্লাসগুলো নিচ্ছি আমার যেন পড়াটা হয়, এই জন্য, নট কারো বেনিফিটসের জন্য, এটা পরে হবে। আচ্ছা, তো প্রথম লাইন বলছে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তি, এটা কিন্তু আমাদের প্রথম লাইন, বুঝছো? আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, পূর্বপুরুষের কথা বলছি। দেখো এইখানে সেকেন্ড লাইনে আমরা আমাদের বুঝতে পারতেছি যে আমাদের কিংবদন্তি বলতে আমাদের এখানে পূর্বপুরুষ বলছে। প্রথম লাইনটাতে কিন্তু মানে প্রথম লাইনটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন, দেন পরের লাইনটা হচ্ছে ইলাবোরেশন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, যে আমি যে কিংবদন্তির কথা বলছি ওইটা আমার কেউ না, আমাদের পূর্বপুরুষই, বুঝছো? প্রথম লাইনটা কবি হয়ে বলছে, তো প্রথম লাইনে আমাদের কিংবদন্তি যারা ছিল তাদের পরিচয়টা দিয়ে দিছে। তো এইখানে তোমরা পুরো কবিতাটার মানে কবিতার মধ্যে আমি কথাটা পাবা 14 বার, বুঝছো? 14 বার, এটা আমি তো লিখে দিলাম আর কি। আমি কথাটা পাবা 14 বার, আর এটা বোঝা যাওয়ার কিছু নয়। দেন পরের লাইনটা আছে, তার করতলে, তার করতলে পলি মাটির সুবাস ছিল, পলি মাটির সৌরভ, খারাপ হচ্ছে দেখো। আচ্ছা, তার করতলে পলি মাটির সৌরভ ছিল। তো এই পুরো লাইনটা বলতে আমরা কি বোঝাচ্ছে, মানে কবি কি বোঝাইছে? কবি এটাই বোঝাইছে যে তোমার আমাদের পূর্বপুরুষরা আমাদের মাটি কেন্দ্রিক, মানে মাটি কেন্দ্রিক তো কৃষি কাজের কেন্দ্রিক আর কি ছিল বেশি, বুঝছো? কৃষি ভিত্তিক, যে তারা আমাদের মেধা দিয়ে যেগুলো কাজ করে, বা মানে ইনডোর কাজে থেকে তারা আউটডোর কাজ বেশি করতো। তারা তোমার ধান চাষ করা এগুলাই আর কি বেশি করতো। তো ওইটাই আর কি বলছে, তার করতলে, করতল বলতে এখানে কি মানে হাতের তালুতে, আসলে কি, হ্যাঁ হাতের তাল, হাতের তালুতে বা হাতে তোমার পলি মাটি বলতে মানে ধরনের মাটি, পলি মাটি, সৌরভ মানে কি, সৌরভ মানে আমরা সবাই জানি যে সুগন্ধ, তার করতলে বা হাতে তোমার পলি মাটি সৌরভ ছিল, কারণ মানে আমাদের পূর্বপুরুষরা কৃষি ভিত্তিক কাজ বেশি করতো, বুঝছো? তারপরে লাইনটা বলছে, তার পিঠে রক্ত জমানো ক্ষত ছিল, তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল। দেখো এইখানে আমাদের কবি আমাদের যে পূর্বপুরুষরা আছে তাদের মানে উপর মানে নির্যাতনের একটা কথা কিন্তু কবি আমাদের এখানে বলে দিল, বুঝছো? প্রথমে কবি আমাদের পরিচয় দিছে, দেন আমাদের আর একটু ইলাবোরেশনের পরিচয় দিছে, তারপরে যে আসল কথাটা নির্যাতনের কথাটা কিন্তু কবি একদম বলে দিছে। তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল বলতে আমাদের কিংবদন্তি বা আমাদের পূর্বপুরুষদের যে মানে নির্যাতন হইতো, মানে পিঠে রক্ত জমার মতো ক্ষত বলতে পিঠে অনেক সময় মারতো, বা পিঠে যে চাবুক দিয়ে মারতো না, ওগুলোর কথা বলতেছে। তো পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল বলতে লাল, মানে রক্ত জমার মতো বলতে রক্তগুলাকে বোঝাচ্ছে আর কি।
অত যাওয়ার মতো ক্ষত ছিল, বোঝানোর কিছুই নেই। তো তারপরে বলছে তিনি, আচ্ছা আমি এখানে কয়টা লাইন, 1 2 3 4 5 6 7 8 লাইন পর্যন্ত আছে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। আচ্ছা, একটা লাইন করে বোঝেন ভিডিওটা, ঠিক আছে। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতে গিয়ে হচ্ছে এখানে অতিক্রান্ত যে পাহাড় এখানে ক্লিয়ার করতেছে হচ্ছে তোমার বাধা বিপত্তি, বুঝছো? বাধা বিপত্তি। তো আমাদের পূর্বপুরুষরা যে যে বাধা বিপত্তিগুলার অতিক্রান্ত করত, মানে যে বাধা বিপত্তিগুলো পার হইতো, ওগুলার কথা তিনি বলতেন, পূর্বপুরুষরা বলতো। এইটাই বলছে অরণ্য এবং সাপদের কথা বলতেন। কি অরণ্য এবং সাপদের কথা বলতেন। দেখো, অরণ্য এবং সাপদের কথা বলতেন। তো পাহাড়ের কথা আমাদের গেল, পাহাড় যে বাধা বিপত্তিগুলো দিত ওগুলা অতিক্রমণ করতো। তারপরে আবার হচ্ছে দুইটা আমাদের অ্যাড করছে, মানে যে যে হচ্ছে ইয়াগুলো পার করতো, মানে যে স্ট্রাগলগুলো বলতেছে। একটা বললেই তো মানে প্রকাশ পাবে না, আরো তো অনেক বলতে হবে। তো ওই জন্য বলছে যে অরণ্য বা বন জঙ্গল যেগুলো, মানে তো জানি আমরা সবাই, অরণ্য মানে বন। তো বন জঙ্গলে হচ্ছে তিনি পার করতো। আর সাপদ মানে হচ্ছে আমাদের যে হচ্ছে মাংসাশী প্রাণী, বুঝছো? মাংসাশী বানান ইগনোর করিও, মাংসাশী প্রাণীগুলা। তো তিনি অরণ্য পার করতো। আর হচ্ছে যে অরণ্যের মধ্যে বাঘ ভালু এগুলো যেগুলো মাংসের প্রাণী ছিল ওগুলো হচ্ছে তিনি হচ্ছে অতিক্রান্ত করতো। এই শব্দটা, এই অতিক্রান্ত কথাটা কিন্তু এই শব্দগুলোর সাথে কানেক্টেড। এই যে বাধা পাহাড়ের সাথে, অরণ্যের সাথে, আর হচ্ছে এই সাপদের সাথে। তো তিনি পাহাড় অতিক্রান্ত করতো, অরণ্য অতিক্রান্ত, সাপদেরও অতিক্রান্ত করতো, বুঝছো? যত বাধার মধ্যে যাও না কিন্তু তিনি অতিক্রান্ত করতো। তারপরে বলছে পতিত জমি আবাদের কথা বলতেন। পতিত জমি আবাদের কথা। আচ্ছা, তোমরা এতক্ষণে হয়তো বুঝতে পারছো যে কবিতাটা কেন গদ্য ছন্দ, মানে গদ্য ছন্দে রচিত। মানে অক্ষরযুক্ত মাত্রাযুক্তগুলোর ক্ষেত্রে কি হয়, একটা স্পিড থাকে, হয় কম বেশি এরকম স্পিড থাকে, আর একটা হচ্ছে থাকে, মিল থাকে। কিন্তু এটা গদ্য ছন্দে বলতে তোমার গদ্যের মতন, মানে গল্পের মতন, কিন্তু মানে ছন্দ থাকে আর কি, বুঝছো? তো ওই জন্য লাইন বাইলে পাচ্ছে না, একটা সাথে একটা হতো না। তারপরে বলতে তিনি কবি এবং কবিতার কথা বলতেন। দুইটা একসাথে বলতেন, কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা। তিনি কবি এবং কবিতার কথা। আচ্ছা, পতিত জমি আবাদের কথা বলতেন। পতিত মানে আমরা জানি বা তোমরা জানবা হচ্ছে আবাদ অযোগ্য, মানে চাষ অযোগ্য, চাষ অযোগ্য মানে যেই জমিতে হচ্ছে তোমার চাষ করা যায় না, বুঝছো? যে জমি চাষের জন্য অনুপযোগী বা চাষ করাই যায় না, উর্বরতা নাই কিছু জন্য, ওইটাকে আমরা পতিত জমি বলি। আবাদের কথা বলতেন, যে এইটার কথা মানে এইটাই বোঝাচ্ছে যে তোমার আমাদের যে কিংবদন্তিরা ছিল বা আমাদের যে পূর্বপুরুষ ছিল, তারা পতিত জমিতে আবাদ করতে পারতো, পতিত জমিতে আবাদ করার মতন এই সাহসিকতাটা বা এই কনফিডেন্সটা তাদের থাকতো, যে তারা হচ্ছে মানে
মানে এটা হচ্ছে ইন্টেন্সিটা, মানে ইন্টেন্সিটিটা বুঝেছে, বুঝছো? এটা কিছুই না, কি বুঝাবো আর কি, বাংলা কিছু মানে সেরকমভাবে বুঝানোর কিছু নেই। যে তো এটা হচ্ছে তোমার ইন্টেন্সিটি বুঝাইছে, ইন্টেন্সিটি। এইগুলোতে হচ্ছে তার যে সাহসিকতা ওটা বুঝাইছে, আর এখানে তোমার কনফিডেন্সটা বুঝাইছে। ইন্টেন্সিটিটা কত হাই থাকলে এরকম হয় যে তোমার প্রতি জমি, যে জমিতে তোমার আবাদ করাই যায় না বা আবাদ করার জন্য অযোগ্য, সেই জমিতেও আমাদের পূর্বপুরুষরা আবাদ করার মানে কনফিডেন্সটা রাখতো আর কি, বুঝছো? সেটার কথা বলছে। দেন বলছে তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আচ্ছা, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। তো এখানে মেইনলি হচ্ছে মুক্তির যে আহ্বান, সেটা মুক্তির আহ্বান। তো এখানে আমরা কবিতা ভাষাটা পাবো, আরো পাবো, মানে এটা ইম্পর্টেন্ট আর কি, কবিতা ভাষাটা পাবো। তো এখানে তিনি কবি এবং কবিতার কথা বলছেন। কবিতা বলতে এখানে তোমরা একটা রূপক অর্থে আর কি, এটা রূপক অর্থে পাবা। আচ্ছা, একটা রূপক, এটা রূপক বা মেটাফর। এইটা হচ্ছে কবিতা বলতেন মুক্তির আহ্বান, মুক্তির আহ্বান আমরা বর্তমানে, বুঝছো? তারপরে পরের লাইন দুটো বলে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্যর কবিতা, জিহ্বায় উচ্চারিত, ওই লিখি জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দই কবিতা। তারপর বলছো কর্ষিত জমির প্রতি শস্য দানের কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানের কবিতা। দেখো এতক্ষণ হচ্ছে এখান পর্যন্ত তোমার ইয়াগুলা গেছে, আমাদের প্রশংসাগুলা মানে গেছে। তারপরে বলছে এখানে তোমার তারপরে হচ্ছে মুক্তির আহ্বান করছে। তারপরে বলছে আমাদের হচ্ছে জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দই কবিতা, বুঝছো? এটা বলতে হচ্ছে কি বলছে, মুক্তি দিয়া, মানে প্রতিবাদের ভাষা আর কি, বলতে বোঝা যাচ্ছে প্রতিবাদের, প্রতিবাদের ভাষা, বুঝছো? জিহ্বায় হচ্ছে প্রতিটি শব্দের কবিতা। তো কবিতা এখানে রূপক অর্থে বা তোমার মানে কি বলে প্রতিবাদ অর্থে আর কি বোঝানো, বুঝছো? জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দের কবিতা, যে তুমি মানে প্রতিবাদ করতেছ, ওই প্রত্যেকটাই হচ্ছে মানে একটা কবিতা বলা যায় না, একটা মানে অস্ত্র তোমার, বুঝলা? তারপরে হচ্ছে কর্ষিত জমির, এই দুটা লাইন তোমার কিন্তু মানে এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট। কর্ষিত জমির প্রতিটি শস্য দানাই কবিতা, বুঝছো? কবিতা বলতে এখানে আমাদের এমন একটা জিনিস বলছে, অস্ত্র টাইপ বোঝাচ্ছে, যে আমাদের পূর্বপুরুষদের এটাই হচ্ছে নির্ভরশীলতা বা এটাই যাই হোক কিছু। তো কর্ষিত জমির মানে যেই জমিটা হচ্ছে কাটা হয়েছে, মানে ধান কাটা হয়েছে, প্রত্যেকটা শস্য দানে হচ্ছে কবিতা। তো কবিতাই হচ্ছে আমাদের এতটা ইম্পর্টেন্ট আর কি এখানে, বুঝলাম? এই হচ্ছে বিষয়। তো এই গেল আমাদের লাইনগুলা। আর আমাদের পাঠ পরিচিতির মধ্যে সেরকম, আচ্ছা পাঠ পরিচিতিগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আমি যদি একটু এক্সট্রা ইনফরমেশন দিতে চাই, তাহলে থাক। তোমরা এখানে পশু পাবা, মানে পুরো গল্পটার মধ্যে একটা পশু পাবা, মানে যে যে পশু পাবা আর কি, পশু একটা পাবা গাভী, ফুল পাবা, ফুল তো আমরা পাইছি রক্ত জবার মতো, তারপরেও ফুল, হ্যাঁ রক্ত জবা, ফুল পাবা, রক্ত জবা, নক্ষত্র পাবা, নক্ষত্রের নাম পাবা সূর্য, তারপরে একটা পাবা হচ্ছে ধাতু, তারপরে ধাতুর নাম পাবা দুইটা,
ইস্পাত আর লোহা, এগুলো তোমার কবিতার সামনে পাবা। তার মধ্যে তোমরা রক্তচোপা পাইছি, আর বাকিগুলো আমরা পরবর্তীতে পাবো, বুঝছো? এই হচ্ছে বিষয়। তো আচ্ছা, এটাই ছিল আমাদের সাথে। আমি এটা বাজে ক্লাস নিছি, মেনলি ক্লাসগুলো হচ্ছে নিজের ইমপ্রুভমেন্টের জন্য আর নিজের যেন পড়াটা একটু হয় এই জন্য। মানে যাই হোক, এই ভিডিওগুলো পাবলিশও করবো না সেভাবে। তো এইটাই হচ্ছে বিষয়। তো আশা করছি তোমরা ভালোভাবে পড়বা, আর বাংলাটা একটু ইম্পর্টেন্স দিবা। অ্যাডমিশনের জন্য না হলেও অ্যাডমিশনে একটু কমই ইম্পর্টেন্স, কারণ ইংলিশ ম্যাথ এগুলোর পরিবর্তে বাংলাটা দাঁড়ানো, যদি কারো বাংলা নিয়ে ফ্যাসিনেশন থাকে তো ওইটা বিষয় আলাদা। বাংলাটা আমাদের বোর্ডসের ক্ষেত্রে অনেকটাই ইম্প্যাক্ট ফেলে, অনেকটাই। কারণ তোমাদের বোর্ডসের প্রথম পরীক্ষাটা কিন্তু বাংলা ফার্স্ট। আচ্ছা, বাংলা ফার্স্টের এমসিকিউ তোমরা কোনোভাবে হয়তো মানে ভালো মার্ক তুলতে পারো, বাট সিকিউতে যদি প্র্যাকটিস না থাকে তাহলে অনেকটাই সমস্যা, অনেকটাই। তোমার ওই 30 মিনিটে একটা করে সৃজনশীল লেখা, তাও আবার প্রপারলি, এটা যদি প্র্যাকটিস না থাকে, আমাদের তো সায়েন্সের আমরা যারা আছি বা সায়েন্সে যারা থাকে, এরা তো সায়েন্সের সাবজেক্ট পড়তেই সময় হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে ওই প্র্যাকটিস করাটা আর হয় না। হয়তো আমরা বাংলা পড়লেও আমরা সেই সৃজনশীল লেখার যে প্র্যাকটিসগুলো এগুলো আমরা করি না। তো যার কারণে প্রথম বাংলা